কাজের মেয়েটা কাঁচা মাছ খেত, চোখ বন্ধ করে, রক্ত চুষে। আর সেই রাতে যখন সে কর্মকর্তার 6 বছরের মেয়েকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল, তখন পেছনে পড়ে রইল শুধু একটা ভেজা পায়ের ছাপ, যার আঙুল 5টা নয় 7টা। আর ভারতের আরেক প্রান্তে ফ্লিপকার্টের একটা ডেলিভারি বয় যখন সেই অ্যাপার্টমেন্টের দরজায় নক করল, ভেতর থেকে যে হাতটা দরজা টেনে খুলল, সেই হাতের কবজিতে কোনো নাড়ি ছিল না। শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে সন্ধ্যার সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে শুরু হয় আমাদের ভয়ের যাত্রা। আজ বৃহস্পতিবার সন্ধে 7টা বাজে। সময়টা লক্ষ্য করুন, কারণ সন্ধে 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই সময়টা একটু আলাদা। সূর্য ঠিক ডুবে গেছে, কিন্তু রাতের অন্ধকার এখনো পুরোপুরি নামেনি। এই দুয়ের মাঝখানের যে মুহূর্তটা, এই সন্ধিক্ষণটা, এই সময়েই নাকি দুই জগতের পর্দাটা সবচেয়ে পাতলা হয়ে যায়। এই সময় এপাশ আর ওপাশের মাঝখানের দেওয়ালটা এতটাই ক্ষীণ হয় যে কেউ চাইলে পার হয়ে আসতে পারে। আজকের এপিসোড 107-এ আমি আপনাদের সামনে নিয়ে আসছি এমন দুটি ঘটনা, যা শুনলে আপনি হয়তো এই মুহূর্তে একটু ঘরের আলোটা বাড়িয়ে নিতে চাইবেন, দরজা জানলা বন্ধ আছে কিনা একবার দেখে নিতে চাইবেন, আর পাশের মানুষটাকে একটু কাছে টেনে নিতে চাইবেন। প্রথম ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের এক সরকারি কোয়ার্টারে ঘটে যাওয়া এমন একটি ঘটনা, যা একটি পরিবারের জীবন চিরতরে বদলে দিয়েছিল। একটি 6 বছরের নিষ্পাপ মেয়েকে বশ করে নিয়ে গিয়েছিল এমন কিছু, যাকে মানুষের ভাষায় বলা যায় না। আর দ্বিতীয় ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের এক শহরতলিতে একজন ফ্লিপকার্ট ডেলিভারি বয়ের সাথে ঘটে যাওয়া এমন এক রাতের ঘটনা, যা সে আজীবন মনে রাখবে, মনে রাখতে বাধ্য। দুটি ঘটনাই সাম্প্রতিক, দুটি ঘটনারই সাক্ষী রয়েছেন, আর দুটি ঘটনাই আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে এমন কিছু আছে যার ব্যাখ্যা আমাদের জানা বিজ্ঞানের সাধ্যে নেই। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন টিপুন আর পাশের বেল আইকনটা অন করে সকল নোটিফিকেশন চালু করে নিন, যেন প্রতিটি ঘটনা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যারা আগে থেকেই আছেন এই পরিবারে, তারা আজকের ভিডিওতে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের ভয় সহ্য করার সাহস রাখেন। তাহলে শুরু করা যাক আজকের প্রথম ঘটনা। প্রথম ঘটনা, কোয়ার্টারের কাজের মেয়ে, উত্তরপ্রদেশের সেই অভিশপ্ত বদলির রাত। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রাজেশ্বর প্রসাদ সিং। রাজেশ্বর ভাই উত্তরপ্রদেশের এলাহাবাদের বাসিন্দা। পেশায় তিনি রাজ্য সরকারের একজন মধ্যম স্তরের কর্মকর্তা, বিভাগীয় অফিসে কাজ করেন। ঘটনাটি তার নিজের পরিবারের সাথে ঘটেছে মাত্র বছর 2 আগে, 2023 সালের শেষের দিকে। রাজেশ্বর ভাই বলেছেন, এই ঘটনা তার জীবনের সবচেয়ে ভয়ানক অধ্যায়। এমন কিছু তিনি দেখেছেন যা তাকে এখনও রাতের বেলা চোখ বন্ধ করতে দেয় না। অসংখ্য ধন্যবাদ রাজেশ্বর ভাইকে এই মর্মান্তিক এবং শিউরে ওঠার মতো ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রাজেশ্বরের ভাষায় বলছি। আমার নাম রাজেশ্বর প্রসাদ সিং, বয়স 52, সরকারি চাকরি করি, 30 বছর হয়ে গেল এই চাকরিতে। এই 30 বছরে অনেক বদলি হয়েছে, অনেক জায়গায় থেকেছি, কিন্তু যে বদলির কথা বলতে বসেছি আজ, সেই বদলির কথা মনে হলে এখনও আমার বুকের মধ্যে কেমন একটা টান লাগে, মনে হয় দমটা বন্ধ হয়ে আসছে। ঘটনাটি 2023 সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকের। আমার বদলির অর্ডার এলো। এলাহাবাদ থেকে বদলি হলাম মির্জাপুর জেলার একটি তহসিল অফিসে। মির্জাপুর এলাহাবাদের খুব কাছে নয়, খুব দূরেও নয়, কিন্তু নতুন জায়গা, নতুন পরিবেশ। আমার সংসার বলতে আমি, আমার স্ত্রী রেখা আর আমাদের একমাত্র মেয়ে মিষ্টি। মিষ্টির বয়স তখন 6 বছর, ক্লাস 1-এ পড়ে। ছোট্ট মেয়ে, হাসি খুশি, বাচ্চামো ভরপুর। পরিবারের আনন্দ বলতে ওই একটি। মির্জাপুরে গিয়ে আমাদের সরকারি কোয়ার্টারে উঠলাম। কোয়ার্টারটা বড় সড়ো, 3টে ঘর, রান্নাঘর, সামনে একটু উঠোন। পুরনো বাড়ি, কিন্তু পরিষ্কার। আমরা গেলাম শেষ সেপ্টেম্বরে। নতুন জায়গায় গেলে প্রথম কিছুদিন একটু অগোছালো লাগে। চারদিক অপরিচিত, কোথায় বাজার, কোথায় কি, কিছুই জানা নেই। রেখার সবথেকে বড় সমস্যা হলো কাজের মানুষ।
এলাহাবাদে যে মহিলাটি কাজে সাহায্য করত সে এখানে আসেনি, আর মির্জাপুরে কাউকে চিনি না যে বলবো একটা ভালো মানুষ দাও। বদলির 3 দিন পর আমি কোয়ার্টারের কাছে যাদের সাথে পরিচয় হয়েছিল, পাশের কোয়ার্টারের রামলালজি আর অফিসের একজন পিয়ন মোহনলাল, তাদের বললাম একটা কাজের মেয়ে বা মহিলা লাগবে, রান্নাবান্না, ঘর মোছা এটুকু যেন করে দিতে পারে। তারা বললেন দেখছি। 4 দিন পরের কথা, সকাল তখন প্রায় 10টা। আমি অফিসে গেছি, রেখা বাড়িতে মিষ্টিকে নিয়ে। হঠাৎ দরজায় টোকা পড়ল। রেখা দরজা খুলল। দরজায় দাঁড়িয়ে একটা মেয়ে, বয়স 15-16 হবে, শ্যামলা রং, মাঝারি উচ্চতা, পরনে সাধারণ শাড়ি। মুখটা সাধারণ, কিন্তু চোখ দুটো অদ্ভুত রকম উজ্জ্বল। রেখা পরে আমাকে বলেছিল মেয়েটার চোখের দিকে তাকালে মনে হতো চোখের মধ্যে একটা আলো জ্বলছে, কিন্তু সেটা কেমন যেন স্বাভাবিক আলো না। মেয়েটা বলল তার নাম সুনয়না, সে কাজ করতে এসেছে, মোহনলাল নাকি পাঠিয়েছে। রেখা ভেতরে ডাকলো, চা দিল, কথাবার্তা হলো। মেয়েটা স্বাভাবিকভাবেই কথা বলল, কোনো অস্বাভাবিকতা নেই। বলল তার বাড়ি কাছেই, মা আছেন, কাজকর্মে অভিজ্ঞতা আছে। রেখা রাখি নিল। সেদিন থেকেই সুনয়না আসতে লাগলো। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক, কাজকর্ম ভালো করে, ঘর পরিষ্কার রাখে, রান্নায় রেখাকে সাহায্য করে। মিষ্টি মেয়েটাকে পেয়ে মেতে গেল। মিষ্টির সাথে ওর ভাব হয়ে গেল খুব দ্রুত, আশ্চর্যজনকভাবে দ্রুত। মিষ্টি স্কুল থেকে ফিরলেই সুনয়নাকে খুঁজত, দিদি কোথায় বলে। কিন্তু মাস পেরোতেই ছোট ছোট জিনিসগুলো চোখে পড়তে শুরু করলো। প্রথমে লক্ষ্য করলাম রান্নাঘরে। একদিন বিকেলে বাজার থেকে ফিরছি, কোয়ার্টারের পেছনের দিক দিয়ে উঠছি, হঠাৎ রান্নাঘরের জানালা দিয়ে দেখলাম সুনয়না কিছু একটা খাচ্ছে, খালি হাতে ধরা কিছু একটা, মুখে দিচ্ছে। কাছে গেলাম, জানালা দিয়ে দেখলাম কাঁচা মাছ, একটা ছোট মাছ, কাঁচা, কাটা। সে সেটা কামড়ে খাচ্ছে, রক্ত বেরোচ্ছে ঠোঁটের কোণ দিয়ে, কিন্তু তার মুখে কোনো বিরক্তি নেই, কোনো অস্বস্তি নেই, যেন অত্যন্ত স্বাভাবিক কাজ করছে। আমি চমকে গেলাম। ঘরে ঢুকে রেখাকে বললাম কথাটা। রেখা বলল, কি বলছো তুমি, কাঁচা মাছ কেন খাবে? আমরা দুজনে গিয়ে রান্নাঘরে দেখলাম সুনয়না স্বাভাবিকভাবে থালা মাজছে, কোনো চিহ্ন নেই। আমরা ভাবলাম হয়তো দেখতে ভুল হয়েছে, বলা হলো না। কিন্তু এর কদিন পর রেখা নিজে দেখল। রেখা একদিন বাজার থেকে গরুর মাংস এনেছে, মাংস ধোয়া হচ্ছে রান্নার জন্য। হঠাৎ রেখা লক্ষ্য করল সুনয়না মাংস ধোয়ার বাটি থেকে রক্ত মিশ্রিত পানিটা হাতের তালুতে নিয়ে চেটে খাচ্ছে, একেবারে আলতো করে, ধীরে ধীরে, চোখ অর্ধেক বন্ধ করে, যেন উপভোগ করছে। রেখা থমকে গেল। সুনয়না রেখাকে দেখে তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল, হাসল, বলল, কি হলো বৌদি? রেখা কিছু বলতে পারল না। সেদিন রাতে রেখা আমাকে বলল, আমরা দুজনেই চিন্তায় পড়লাম, কিন্তু সমস্যা হলো কাজের মানুষ বদলাতে গেলে মির্জাপুরে অন্য কাউকে খুঁজতে হবে। আর মিষ্টি সুনয়নার সাথে এতটাই মিশে গিয়েছিল যে হঠাৎ বিদায় দিলে মিষ্টি কান্না করবে, এই ভেবে আমরা একটু অপেক্ষা করলাম। এই অপেক্ষাটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছিল। এরপরে যা যা ঘটলো সেগুলো বলতে গেলে আমার বুকে কেমন চাপ লাগে, কিন্তু বলতে হবে। একদিন সন্ধ্যায় রেখা কোয়ার্টারের পেছনে আবর্জনার ঝুড়িতে বাজারের ময়লা ফেলতে গেছে। যাওয়ার সময় পাশ দিয়ে গেল, সুনয়না বসে আছে একা, অন্ধকারে, আর সে কিছু একটা চিবোচ্ছে। রেখা লাইটার জ্বালল দেখার জন্য। সুনয়নার হাতে ছিল আবর্জনার মধ্যে থেকে তুলে নেওয়া কিছু পচা সবজির টুকরো, ছুঁড়ে দেওয়া একটা মাছের মাথা। সে সেটাই খাচ্ছিল। রেখা চিৎকার করল না, ভয়ে গলার স্বর বেরোয়নি। সে দৌড়ে ঘরে ঢুকল। সেদিন রেখা জ্বর নিয়ে শুয়ে পড়ল। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়টা হলো মিষ্টি। মিষ্টি তখন থেকে আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। সে আগে খুব হাসি খুশি ছিল, কিন্তু তখন থেকে সে চুপচাপ হয়ে যাচ্ছে। স্কুলের শিক্ষিকারা বললেন মিষ্টি এখন ক্লাসে কম কথা বলে, খেলার মাঠে যায় না, একা বসে থাকে। আর রাতে মিষ্টি ঘুমের মধ্যে কথা বলতে শুরু করেছে। প্রথমবার যেদিন শুনলাম সেদিন রাত তখন প্রায় 3টে। মিষ্টির ঘর থেকে শব্দ আসছে। আমি উঠে গেলাম। মিষ্টি ঘুমের মধ্যে বিছানায় উঠে বসে আছে, চোখ বন্ধ, কিন্তু কথা বলছে, ফিসফিস করে, হিন্দিতে না, বাংলায় না, কেমন একটা অদ্ভুত ভাষায়। আমি বুঝতে পারলাম না। আমি কাছে গিয়ে মিষ্টিকে ডাকলাম। সে থামল, শুয়ে পড়ল। সকালে উঠে কিছু মনে নেই। এই ঘটনাটা পরের দিনও হলো। তারপরও আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম মিষ্টিকে। ডাক্তার বললেন স্লিপ টকিং, ঘুমের মধ্যে কথা বলা। শিশুদের হয়, চিন্তার কিছু নেই।
ওষুধ দিলেন, কিন্তু ওষুধে কিছু হলো না। বরং একটা জিনিস দেখলাম যেটা আমাকে প্রথমবার সত্যিকার অর্থে ভয় দেখিয়েছিল। একদিন বিকেলে মিষ্টি আর সুনায়না উঠোনে বসে আছে। আমি জানালা দিয়ে দেখছি সুনায়না মিষ্টির কানে কানে কি যেন বলছে। মিষ্টি মাথা নাড়ছে। তারপর সুনায়না মিষ্টির হাতটা নিল, হাতের মধ্যে কিছু একটা রাখল। মিষ্টি সেটা মুখে দিল। আমি দৌড়ে বাইরে গেলাম। মিষ্টি, কি খাচ্ছিস? মিষ্টি চমকালো, মুখ থেকে গিলে ফেলল, বলল, কিছু না বাবা। সুনায়না শান্তভাবে বসে আছে, তার মুখে হাসি। আমি সুনায়নাকে জিজ্ঞেস করলাম, কি দিলে ওকে? সুনায়না বলল, কিছু না জি, একটু মিষ্টি। মিষ্টির মুখ শুকলাম। মিষ্টির গন্ধ না, অন্য একটা গন্ধ, কেমন মাটির মতো, পচা পাতার মতো গন্ধ। সেদিন রাতেই আমি রেখাকে বললাম, কাল থেকে সুনায়না আর আসবে না, যাই হোক, যত কষ্টই হোক। রেখা রাজি হল। কিন্তু সেই রাতেই যা ঘটল। রাত তখন প্রায় 11টা। আমরা দুজনে শুয়েছি। মিষ্টির ঘরের দরজাটা একটু ফাঁকা থাকে রাতে, আলো বাতাসের জন্য। হঠাৎ রেখা আমাকে ধাক্কা দিল, উঠুন, মিষ্টির ঘরে কেউ আছে। আমি উঠে বসলাম, কান পাতলাম। মিষ্টির ঘর থেকে ফিসফিসানির শব্দ, দুটো গলা, মিষ্টির আর অন্য কেউ। আমি তাড়াতাড়ি মিষ্টির ঘরের দিকে গেলাম, দরজা ঠেলে ঢুকলাম। মিষ্টি বিছানায় উঠে বসে আছে, তার পাশে সুনয়না। সুনয়না আমাদের বাড়িতে, রাত 11টায়। আমি থমকে গেলাম। সুনয়না, তুমি এখানে কিভাবে? দরজা তো বন্ধ ছিল। সুনয়না তাকালো, তার চোখ দুটো সেই মুহূর্তে, আমি বলতে পারবো না, সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু সেই চোখে যে আলো ছিল সেটা স্বাভাবিক আলো নয়, একটা হলদেটে ঠান্ডা আলো, বিড়ালের চোখের মতো। সে বলল, মিষ্টি ডেকেছিল। মিষ্টি ডেকেছিল মানে রাত 11টায়? দরজা বন্ধ ছিল, কিভাবে ঢুকলে? সুনয়না হাসল, কোনো উত্তর দিল না। রেখা ততক্ষণে এসে গেছে। সে মিষ্টিকে কোলে নিল। মিষ্টি অদ্ভুতভাবে নিস্তেজ, চোখ অর্ধেক বন্ধ। আমি সুনয়নাকে বললাম, বেরিয়ে যাও এক্ষুনি। সুনয়না উঠল, হেঁটে দরজার দিকে গেল, কিন্তু দরজায় পৌঁছানোর আগে একবার ঘুরে তাকালো, মিষ্টির দিকে তাকালো। সেই মুহূর্তে মিষ্টি সুনয়নার হাত বাড়ালো, ঘুমন্ত শিশুর মতো, যেন স্বপ্নে কারোর হাত খুঁজছে। সুনয়না চলে গেল। আমি দরজা বন্ধ করতে গেলাম। দরজার তালা ঠিকঠাকই ছিল, বাইরে থেকে বন্ধ করা যায় না এই তালা। তাহলে সুনয়না ঢুকলো কিভাবে? সেই রাতে আমরা আর ঘুমাইনি। পরের দিন সকালে উঠে দেখি মিষ্টি ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠতে চাইছে না। রেখা ডাকাডাকি করল, মিষ্টি উঠল, কিন্তু কথা বলছে না, শুধু জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। রেখা সুনয়নাকে ফোন করল, বলল, আজ থেকে আসতে হবে না, তুমি ছাড়া পেয়েছ। সুনয়না ফোনে বলল, ঠিক আছে। ব্যাস, কোনো প্রশ্ন নেই, কোনো আপত্তি নেই। দুপুর গড়িয়ে গেল, মিষ্টি খেলো না, রাত নামল, মিষ্টি ঘুমালো। আর পরদিন ভোরে রেখা মিষ্টিকে ডাকতে গেল। মিষ্টির ঘর খালি। মিষ্টির ঘরে মিষ্টি নেই। বিছানায় লেপটা গোটানো, বালিশটা সরানো, জানালাটা খোলা, কিন্তু সেই জানালা মাটি থেকে অনেক উপরে। মিষ্টির পক্ষে একা খুলে বেরোনো সম্ভব নয়। ঘরের দরজা ভেতর থেকে ছিটকিনি দেওয়া। রেখা আমাকে ডাকলো। আমি দেখলাম, সারা বাড়ি খুঁজলাম, কোয়ার্টারের বাইরে গেলাম, আশেপাশে খুঁজলাম। মিষ্টি নেই, যেন মাটি ফাঁক হয়ে গিলে নিয়েছে আমার 6 বছরের মেয়েকে। রেখা কান্নায় ভেঙে পড়ল। আমি পুলিশে ফোন করলাম, থানায় খবর দিলাম। প্রতিবেশীরা জড়ো হলো। সুনয়নার খোঁজ করলাম। মোহনলালকে ফোন করলাম। সে যে ঠিকানা দিয়েছিল সেখানে গিয়ে দেখলাম কেউ নেই, বাড়িটা পরিত্যক্ত। প্রতিবেশীরা বলল, এখানে কোনো সুনয়না নেই, এখানে বহুদিন ধরে কেউ থাকে না। মোহনলাল বলল, সে কাউকে পাঠায়নি, সুনয়না নামে কাউকে চেনে না। তাহলে সুনয়না কে ছিল? কে পাঠিয়েছিল তাকে? থানায় মামলা হলো, পুলিশ খুঁজল, কিন্তু মিষ্টির কোনো হদিস নেই। আমি বিধ্বস্ত। রেখা পাথর হয়ে গেছে, কথা বলতে পারছে না। 3 দিন কেটে গেল, পুলিশ খুঁজছে, আমিও খুঁজছি, কিন্তু কিছু নেই। চতুর্থ দিন দুপুরে কোয়ার্টারের দরজায় এলেন একজন মানুষ, বয়স 50 ঊর্ধ্ব, পরনে সাদা কাপড়, মাথায় পাগড়ি জড়ানো। সাধুও না, মলানাও না, ওঝাও না, ঠিক বলতে পারবো না কি তিনি, কিন্তু মানুষটার মুখে একটা শান্তির ভাব আছে, চোখে একটা গভীরতা আছে। তিনি বললেন, তার নাম দীনানাথ। খবর পেয়েছেন এই বাড়িতে একটা মেয়ে হারিয়েছে, তিনি সাহায্য করতে পারবেন কিনা দেখতে এসেছেন। আমি প্রথমে সন্দিহান ছিলাম, এত ভণ্ড মানুষ আজকাল, কেউ আসে টাকা নিতে,
কেউ আসে সুযোগ নিতে, কিন্তু দীনানাথজি কিছু চাইলেন না, শুধু বললেন আমাকে ঘরে আসতে দিন। আমি দিলাম, উপায় ছিল না। তিনি পুরো বাড়িটা ঘুরে দেখলেন, প্রতিটা ঘর। মিষ্টির ঘরে ঢুকে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, কোয়ার্টারে আসার পর এই বাড়িতে একটা কাজের মেয়ে এসেছিল, 15-16 বছর বয়স, শ্যামলা রং। আমরা চমকালাম, বললাম হ্যাঁ। দীনানাথজি বললেন, সে মেয়ে নয়। আমি বললাম মানে? তিনি বললেন, আপনারা যখন এই কোয়ার্টারে প্রথম পা দেখেছিলেন, সেই দিনই কেউ একজন আপনার মেয়েকে দেখেছিল। আপনার মেয়ের মধ্যে কিছু একটা আছে, শিশুদের মধ্যে মাঝে মাঝে থাকে একটা আলো, একটা শক্তি, যেটা ওই জগতের কিছু জিনিস দেখতে পায়, অনুভব করতে পারে। সেই আলো দেখেছিল একটা অতৃপ্ত শক্তিশালী সত্তা, আর সে সিদ্ধান্ত নিয়েছিল এই মেয়েকে নেবে। কিন্তু সরাসরি নেওয়া যায় না, তাই সে একটা মানব রূপ ধরে এসেছিল। মাসের পর মাস ধীরে ধীরে আপনার মেয়েকে নিজের মতো করে তুলেছে, তাকে খাইয়েছে নিজের জগতের জিনিস। তাই সুনয়না যা খেত, মিষ্টিও সেই পথে আসছিল। আর যখন মেয়ে পুরোপুরি তৈরি হয়ে গেছে, তখন নিয়ে গেছে। রেখা তখন কাঁদছি, আমি কাঁদছি না, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছি। বললাম, তাহলে কি করতে হবে? মিষ্টিকে কি ফিরে পাওয়া যাবে? দীনানাথজি বললেন, পাওয়া যাবে, কিন্তু সহজ নয়। যে সত্তা নিয়ে গেছে তার সাথে কথা বলতে হবে, তাকে রাজি করাতে হবে। তার শর্ত আছে, শর্ত পূরণ না হলে মেয়েকে ফেরাবে না। কি শর্ত? দীনানাথজি বললেন, সেটা আমাকে জিজ্ঞেস করতে হবে তাকে। সেই বিকেলে দীনানাথজি মিষ্টির ঘরে একা বসে কিছু একটা করলেন। আমাদের বাইরে থাকতে বললেন। ভেতর থেকে মাঝে মাঝে মন্ত্রের মতো গুনগুন শব্দ আসছিল। আমরা বাইরে অপেক্ষা করছিলাম। প্রায় আধ ঘন্টা পর দীনানাথজি বাইরে এলেন। তার মুখ তখন ঘামে ভেজা, চোখ লাল। বললেন, কথা হয়েছে। সে বলেছে সে মেয়েকে ছাড়তে রাজি আছে, কিন্তু একটা শর্ত আছে। 7টা পাঠা আর 13টা মোরগ। মুরগি হবে না, মোরগ হতে হবে, বলি দিতে হবে। এবং এই বলি হতে হবে ঠিক মধ্যরাতে, এই কোয়ার্টারের উঠোনে, নির্দিষ্ট নিয়মে। একটুও নিয়মের বাইরে গেলে চলবে না। আমি বললাম, করব, যা করতে হয় করব। দীনানাথজি বললেন, বুঝে শুনে বলুন, এই বলি কোনো সাধারণ বলি নয়। এতে ভুল হলে সে আরও রেগে যাবে, আর রেগে গেলে শুধু মিষ্টিকে নয়, আপনাদের দুজনকেও ছাড়বে না। আমি বললাম, তবুও করব। পরদিন রাতের প্রস্তুতি শুরু হলো। দীনানাথজি সব বললেন, কিভাবে পশু আনতে হবে, কিভাবে রাখতে হবে, বলির ক্রম কি হবে, মন্ত্র কি পড়তে হবে, সব বিস্তারিত। মধ্যরাতে শুরু হলো। উঠোনে মশাল জ্বলছে, দীনানাথজি মাঝখানে, আমি আর রেখা পাশে। পাড়ার কয়েকজন মানুষও ছিলেন যারা এসব বিষয়ে জ্ঞান রাখেন। বলি শুরু হলো। প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা সব নিয়মে হচ্ছে। চতুর্থ মোরগটার বেলায় একটু সমস্যা হলো। মোরগটা অস্থির ছিল, হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করছিল। যে লোকটা ধরেছিল সে একটু টলে গেল। মোরগটা মুহূর্তের জন্য মাটিতে পড়ল, এবং ঠিক সেই মুহূর্তে দীনানাথজি মন্ত্র পড়ছিলেন। মাঝখানে একটু বিরাম হয়ে গেল, সামান্য বিরাম, হয়তো 2 সেকেন্ড। কিন্তু সেই 2 সেকেন্ডই যথেষ্ট ছিল। হঠাৎ উঠোনে একটা ঝোড়ো বাতাস এলো, এত জোরে এলো যে মশালগুলো নিভে গেল, অন্ধকার হয়ে গেল সব। সেই অন্ধকারে একটা শব্দ হলো, কি যেন হাসল, শিশুর গলায়, কিন্তু স্বাভাবিক হাসি নয়, কেমন একটা খিলখিল হাসি, কিন্তু তার মধ্যে একটা ক্রোধ মিশে আছে, একটা ঠান্ডা ক্রোধ। দীনানাথজি চিৎকার করলেন, সবাই ভেতরে যাও, এক্ষুনি। আমরা দৌড়ালাম, ভেতরে ঢুকে দরজা বন্ধ করলাম। বাইরে ঝড় চলছে, কিন্তু আকাশে তারা দেখা যাচ্ছে। ঝড়ের কোনো কারণ নেই। সেই রাতে উঠোনে যা পড়ে রইল, মশালের ছাই, বলির চিহ্ন, সব উড়ে গেল, এবং মিষ্টিকে ফেরত পেলাম না। বরং সেই রাত থেকে শুরু হলো আর এক অধ্যায়। কোয়ার্টারের দেওয়ালে মাঝে মাঝে আঁচড়ের শব্দ হতো, ঠিক শিশুর নখের মতো আঁচড়। রাতের দিকে রেখার ঘুমের মধ্যে কেউ চুল ধরে টানত। রেখা উঠে দেখত কেউ নেই,
কিন্তু মাথার পেছনে যন্ত্রণা। আমার স্বপ্নে প্রতি রাতে মিষ্টি আসত, কিন্তু সে আমার মিষ্টি নয়। তার চোখ অন্যরকম। সে তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু চোখে কোনো ভালোবাসা নেই, কোনো চেনা ভাব নেই, শুধু একটা শূন্য দৃষ্টি। একদিন রাতে রেখা কোয়ার্টারের রান্নাঘরে পানি খেতে উঠেছিল। রান্নাঘরের জানালার কাঁচে সে দেখল 6 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে বাইরে। মেয়েটা জানালার দিকে তাকিয়ে হাসছে। রেখা চিনল, মিষ্টি। রেখা দৌড়ালো, জানালা খুলল, বাইরে কেউ নেই। রেখা সেই রাতেই অজ্ঞান হয়ে পড়ল। দীনানাথজি আবার এলেন, বললেন সে রেগে গেছে, বলির ভুলের কারণে রেগে গেছে। এখন সে দেখাতে চাইছে যে সে পারে। মেয়েকে নিয়ে সে আপনাদের সামনে আসতে পারে, কিন্তু ছাড়বে না। আমি বললাম, তাহলে কি করতে হবে? দীনানাথজি অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, আবার চেষ্টা করতে হবে, কিন্তু এবার আর ভুল হলে চলবে না। এবার ভুল হলে সে শুধু মেয়েকে নেবে না, এই বাড়িতে থাকা সবাইকে নেবে। সেই রাতের কথা বলবো না। কতটা ভয়ে, কতটা কষ্টে কেটেছে সেই রাত, বলার ভাষা নেই। দ্বিতীয়বার যখন দীনানাথজি সব আয়োজন করলেন, আমি বলবো না কিভাবে হলো, কারণ এই বিষয়গুলো প্রকাশ করার নিয়ম নেই। দীনানাথজি বারণ করেছেন। কিন্তু সেই দ্বিতীয় রাতে বলি হলো। এবার কোনো ভুল হলো না। মধ্যরাতে একটা জিনিস হলো। উঠোনে হঠাৎ একটা আলো দেখা গেল। কোনো মশাল নয়, কোনো বৈদ্যুতিক আলো নয়, একটা ঠান্ডা নীলচে আলো। সেই আলোর মধ্যে মিষ্টিকে দেখলাম। মিষ্টি দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ, হাত দুটো পাশে। রেখা দৌড়ালো। দীনানাথজি রেখাকে থামালেন। এখনই না, এখনই গেলে ভুল হবে। রেখা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। দীনানাথজি কিছু পড়তে লাগলেন। সেই আলো কাঁপতে লাগলো, কাঁপতে কাঁপতে ছোট হতে লাগলো, তারপর নিভে গেল। মিষ্টি উঠোনে পড়ে গেল। রেখা দৌড়ালো, মিষ্টিকে তুলল। মিষ্টি ঘুমন্ত, জীবন্ত। আমরা ঘরে নিয়ে গেলাম, ডাক্তার ডাকলাম। মিষ্টির শরীর ঠিক আছে, ঘুমোচ্ছে। পরদিন সকালে মিষ্টি জেগে উঠল। বাবা? হ্যাঁ মা। আমি কোথায় ছিলাম? আমি কিছু বলতে পারলাম না। রেখা কাঁদছে। মিষ্টি বলল, আমি একটা অন্ধকার জায়গায় ছিলাম। সেখানে একটা দিদি ছিল। সে বলেছিল এখানে থাকতে, কিন্তু আমি বলেছিলাম আমি বাবার কাছে যাব। শেষ পর্যন্ত মিষ্টি ফিরল, কিন্তু আমরা আর সেই কোয়ার্টারে থাকিনি। দীনানাথজি বললেন, এই বাড়িতে আর না, যত তাড়াতাড়ি পারেন চলে যান। আমি বদলির আবেদন দিলাম। 1 মাসের মধ্যে বদলি হয়ে গেলাম। সেই কোয়ার্টার ছেড়ে চলে এলাম। মির্জাপুরের সেই কোয়ার্টারে এখন অন্য কেউ থাকে কিনা জানি না, কিন্তু দীনানাথজি বলেছিলেন ওই জায়গায় একটা পুরনো সমস্যা আছে। যে কেউ যাবে তাদের সতর্ক থাকতে হবে। আর সুনয়না? সুনয়না নামে কেউ কোথাও নেই, ছিল না। মোহনলাল কখনো কাউকে পাঠায়নি। যে সুনয়না এসেছিল, সে কে ছিল, কোথা থেকে এসেছিল, সেটা আমি জানি না। দীনানাথজিও সরাসরি বলেননি, শুধু বলেছিলেন ওকে নিয়ে প্রশ্ন করো না। আমি আর প্রশ্ন করিনি। এই ছিল আজকের প্রথম ঘটনা। সন্ধে 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন দ্বিতীয় ঘটনার জন্য। ভারতেরই আরেক প্রান্তে পশ্চিমবঙ্গের এক শহরতলিতে একজন ফ্লিপকার্ট ডেলিভারি বয়ের সাথে যা ঘটেছে তা শুনলে আপনি পরের বার দরজার বেল বাজলে একটু ভাবনা করে দরজা খুলবেন। দ্বিতীয় ঘটনা, ডেলিভারি। পশ্চিমবঙ্গের সেই অ্যাপার্টমেন্টে যে দরজা কখনো বন্ধ হয় না। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সৌমিত্র ঘোষ। সৌমিত্র ভাই পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাসিন্দা। পেশায় তিনি একটি ফ্লিপকার্ট ডেলিভারি এক্সিকিউটিভ, অর্থাৎ ডেলিভারি বয়। 5 বছর ধরে এই কাজ করছেন। শত শত ঠিকানায় পার্সেল পৌঁছে দিয়েছেন, কখনো কোনো সমস্যা হয়নি।
কিন্তু 2024 সালের জানুয়ারি মাসে হাওড়ার একটি অ্যাপার্টমেন্টে যা ঘটেছে তা তার 5 বছরের অভিজ্ঞতার সব রেকর্ড ভেঙে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ সৌমিত্র ভাই, তার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সৌমিত্রের ভাষায় বলছি। আমার নাম সৌমিত্র ঘোষ, বয়স 26, হাওড়ার শিবপুরে থাকি। ফ্লিপকার্টে কাজ করি 5 বছর হলো। প্রতিদিন সকাল 8টায় বেরোই, সন্ধে 7টা 8টায় ফিরি, মাঝে মাঝে রাতও হয়। এই কাজে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক ঠিকানায় গেছি, কিন্তু সেই জায়গার কথা মনে পড়লে আজও আমার হাত কাঁপে। ঘটনাটি 2024 সালের জানুয়ারি মাসের একটি বিকেলের। সেদিন আমার বেশ কয়েকটা ডেলিভারি ছিল হাওড়ার বিভিন্ন জায়গায়। বিকেল 4টে নাগাদ বেশিরভাগ ডেলিভারি সেরে ফেলেছি, হাতে রইল 3টে। শেষ 3টের মধ্যে একটা ছিল হাওড়ার সালকিয়া এলাকায়, রাধাকৃষ্ণ অ্যাপার্টমেন্ট, পুরনো একটা বিল্ডিং, 5 তলা। ঠিকানায় লেখা ছিল 3য় তলা, ফ্ল্যাট নম্বর 3B। প্রাপকের নাম লেখা শঙ্করী দেবী। সালকিয়া চিনি, সেই এলাকায় অনেকবার গেছি, কিন্তু রাধাকৃষ্ণ অ্যাপার্টমেন্ট নামটা আগে কখনো দেখিনি। ম্যাপে দেখলাম একটু ভেতরের দিকে, গলির মধ্যে। ঠিকানা ধরে বাইক নিয়ে গেলাম। গলিটা সরু, 2টো বাড়ির মাঝখান দিয়ে একটা পথ ঢুকে গেছে। পথের শেষে একটা বিল্ডিং, রাধাকৃষ্ণ অ্যাপার্টমেন্ট লেখা সাইনবোর্ড আছে, তবে বেশ পুরনো, অক্ষরগুলো ফিকে হয়ে গেছে। বিকেল 5টার কাছাকাছি, শীতের বিকেলে আলো তাড়াতাড়ি কমে। সেই গলিটা এমনিতেই ছায়া ছায়া এখন আরও গাঢ় হয়ে আসছে। বিল্ডিংয়ের সামনে বাইক রাখলাম, ভেতরে ঢুকলাম। লিফট নেই, সিঁড়িতে উঠতে হবে। সিঁড়িটা পুরনো, কংক্রিটের, দেওয়ালে পেইন্ট উঠে গেছে। সিঁড়িতে একটা বাল্ব জ্বলছে, কম ওয়াটের, আলো খুব কম। উঠতে শুরু করলাম। প্রথম তলা পেরোলাম, 2য় তলায় এলাম। সিঁড়ির মুখে দাঁড়িয়ে দেখলাম 3য় তলার সিঁড়ি। তখন একটা জিনিস লক্ষ্য করলাম, বিল্ডিংটা একেবারে চুপ, কোনো শব্দ নেই। 5 তলা বিল্ডিং, তাতে যদি মানুষ থাকে তাহলে কিছু না কিছু শব্দ থাকবে। টিভির আওয়াজ, রান্নাঘরের শব্দ, বাচ্চার কান্না, কথাবার্তা। কিন্তু এই বিল্ডিংয়ে কোনো শব্দ নেই, একেবারে নিস্তব্ধ। শুধু আমার পায়ের শব্দ সিঁড়িতে। 3য় তলায় এলাম। সামনে একটা করিডোর, 2 পাশে ফ্ল্যাটের দরজা, 3A এবং 3B। 3B এর দরজার সামনে এলাম। দরজাটা দেখলাম। দরজাটা পুরনো কাঠের, রং উঠে গেছে, কিন্তু একটা জিনিস চোখে পড়ল, দরজায় কোনো নেম প্লেট নেই, ডোরবেলও নেই। আমি দরজায় নক করলাম, ডেলিভারি। অপেক্ষা করলাম, কেউ এলো না। আবার নক করলাম জোরে, ডেলিভারি, ফ্লিপকার্ট। ভেতর থেকে শব্দ নেই, এবং তখনই ফ্ল্যাটের ভেতর থেকে ফোনের রিংটোন শোনা গেল। মানে প্রাপক ভেতরে আছেন, কিন্তু ফোন তুলছেন না। আমি আবার দরজায় নক করলাম, দিদি আপনি কি ভেতরে আছেন, ডেলিভারি এসছে। তখন ভেতর থেকে একটা শব্দ হলো, পায়ের শব্দ, ধীরে ধীরে কেউ দরজার দিকে আসছে। পায়ের শব্দটা স্বাভাবিক ছিল না, কেমন একটা টানা টানা শব্দ, যেন কেউ পা টেনে টেনে হাঁটছে, ধীরে ভারী পদক্ষেপে। দরজার কাছে এলো, থামল, একটু চুপ। তারপর দরজাটা খুলল। যেটা আমি দেখলাম সেটা বলতে হলে একটু থামতে হবে, কারণ এই মুহূর্তে আমি যা দেখেছিলাম তা এখনো আমার চোখের সামনে ভাসছে। দরজা খুলল একজন বৃদ্ধা মহিলা, বয়স ৮০-৮৫ কম হবে না। সাদা শাড়ি, চুল সাদা, এলোমেলো, মুখে অনেক বুলি রেখা। কিন্তু মহিলার মুখের দিকে তাকিয়ে আমার বুকে যেটা হলো সেটা ভয় নয়, একটা অদ্ভুত অস্বস্তি। কারণ মহিলার চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই চোখে কোনো ভাব নেই, কোনো প্রশ্ন নেই, কোনো বিস্ময় নেই। শূন্য দুটো চোখ, যেন কাঁচের তৈরি। আমি বললাম, শঙ্করী দেবী এখানে থাকেন? মহিলা কিছু বললেন না, শুধু তাকিয়ে থাকলেন। আমি ফ্লিপকার্ট থেকে এসেছি, পার্সেল আছে। মহিলা পার্সেলটার দিকে তাকালেন না, আমার দিকেই তাকিয়ে আছেন। তারপর হাত বাড়ালেন। সেই হাতটা দেখে আমার বুকের মধ্যে কিছু একটা হলো। হাতটা স্বাভাবিক দেখতে, কিন্তু কবজির কাছে
কবজির যেখানে নাড়ি থাকে সেই জায়গাটা একটু অন্যরকম দেখাচ্ছে। নাড়ির স্পন্দন থাকলে যেটুকু ওঠানামা দেখা যায় সেটা নেই। কবজির চামড়াটা থমথমে, স্থির। আমি ঢোক দিলাম। মহিলা পার্সেলটা নিলেন। আমি বললাম, একটু সই করুন। ডিভাইসটা বাড়িয়ে দিলাম। মহিলা সেদিকে তাকালেন না, আমার দিকেই তাকিয়ে আছেন। তখন ভেতর থেকে আরেকটা শব্দ হলো, একটা কণ্ঠস্বর। মহিলার গলার নয়, অন্য কোনো কণ্ঠ, কেমন ভেজা ভারী কণ্ঠস্বর, যেন গলার ভেতর থেকে বুদবুদ উঠছে। সেই কণ্ঠ বলল, কে এসেছে? মহিলা পেছনে তাকালেন, তারপর আমার দিকে আবার তাকালেন। এবার তিনি কথা বললেন। তার গলার স্বর অদ্ভুত রকম শান্ত, প্রায় ফিসফিস করার মতো। বললেন, ভেতরে আসুন। আমি বললাম, না না, এখান থেকেই হবে, শুধু একটু সই করুন। মহিলা একটু এগিয়ে এলেন এবং সেই মুহূর্তে তার পেছনে, ফ্ল্যাটের ভেতরের আলো ছিল কম, কিন্তু যতটুকু দেখা গেল করিডোরের শেষ মাথায় দরজার সামনে আরেকজন দাঁড়িয়ে। একটা মানুষ, উচ্চতায় স্বাভাবিক, কিন্তু মাথাটা সামনে ঝুলে আছে, যেন ঘুমিয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হাত দুটো পাশে ঝুলছে, একেবারে নিশ্চল। আমি দেখলাম, থমকালাম। সেই অবয়ব নিশ্চল, একটুও নড়ছে না। মহিলা পেছনে তাকালেন না, আমার দিকেই তাকিয়ে। আমার ভেতরে কিছু একটা বলল, এখনই বেরিয়ে যাও। আমি বললাম, আমি পরে আসব। পার্সেলটা নেবার জন্য হাত বাড়ালাম। মহিলা পার্সেলটা দিলেন না। আমি একটু জোর দিলাম। মহিলার হাতটা ধরে পার্সেলটা নিতে গেলাম এবং তখনই হাতটা স্পর্শ করলাম। ঠান্ডা, এত ঠান্ডা কোনো জীবন্ত মানুষের হাত হতে পারে না। শীতের দিনেও মানুষের হাতে একটুকু উষ্ণতা থাকে, কিন্তু এই হাত যেন সবে বরফের মধ্যে থেকে বের করা হয়েছে। আমি হাত সরিয়ে নিলাম, পার্সেল ছেড়ে দিলাম। বললাম, ঠিক আছে, রেখে যাচ্ছি, এবং দরজা থেকে পিছিয়ে আসতে শুরু করলাম। মহিলা দাঁড়িয়ে আছেন। আমি দৌড়ালাম না, কারণ পেছনে না তাকিয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটলাম, কিন্তু ভেতরে যে ভয়টা ছিল সেটা বলার মতো নয়। সিঁড়িতে পা দিলাম, তখন পেছন থেকে একটা শব্দ হলো, সেই ভারী ভেজা কণ্ঠস্বর ফ্ল্যাটের ভেতর থেকে বলল, চলে যাচ্ছ? আমি না থেমে নামতে থাকলাম। দ্বিতীয় তলায় নামলাম, প্রথম তলায় নামলাম, এবং তখনই দেখলাম প্রথম তলার সিঁড়ির মুখে একটা বাচ্চা ছেলে, বয়স 8-9 হবে, শীতের পোশাক, মাথায় উলের টুপি। সে সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি থামলাম। ছেলেটা বলল, দাদু কি পার্সেল পাঠিয়েছেন? আমি বললাম, কি? আমার দাদু, তিনি কি পার্সেল পাঠিয়েছেন? তিনি বলেছিলেন জানুয়ারিতে একটা পার্সেল আসবে। আমি ছেলেটার দিকে তাকালাম। তুমি এখানে থাকো? না, দাদুর কাছে আসি মাঝে মাঝে। সে সিঁড়ির ওপরের দিকে তাকালো। দাদু এখন আছেন? আমার বুকের মধ্যে কিছু একটা হলো। বললাম, ওপরে কে কে থাকেন? ছেলেটা বলল, তৃতীয় তলায় বিসি ফ্ল্যাটে শঙ্করী ঠাকুমা থাকেন, আর বিবি ফ্ল্যাটে। সে একটু থামল, তারপর বলল, বিবি ফ্ল্যাট তো বন্ধ, ওখানে কেউ থাকে না, 2 বছর ধরে বন্ধ। আমার গলা শুকিয়ে গেল। মানে তৃতীয় তলায় বিবি ফ্ল্যাটে কেউ থাকে না? না, 2 বছর আগে যিনি থাকতেন, সরকার কাকু, তিনি মারা গেছেন। তারপর থেকে বন্ধ, কেউ নেই। আমার হাত থেকে ডিভাইস পড়ে যেত। কষ্টে শিষ্টে ধরলাম। বললাম, বিবি ফ্ল্যাটে এইমাত্র পার্সেল দিয়ে এলাম। একজন বৃদ্ধা মহিলা ছিলেন। ছেলেটা আমার দিকে তাকালো। তার মুখে কোনো ভয় নেই, বরং একটা অদ্ভুত গাম্ভীর্য। সে বলল, সেই ফ্ল্যাটে কেউ থাকে না, 2 বছর হলো। আমি আর কথা বাড়ালাম না, বিল্ডিং থেকে বেরিয়ে গেলাম। বাইকে উঠলাম, স্টার্ট দিলাম, কিন্তু যাওয়ার আগে একবার ওপরের দিকে তাকালাম। তৃতীয় তলার একটা জানালায় একটা মুখ, সেই বৃদ্ধা মহিলার মুখ, নিচে তাকিয়ে আছেন আমার দিকে। আমি বাইক চালিয়ে বেরিয়ে গেলাম, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়।
পরদিন সকালে অফিসে গেলাম। ডেলিভারি ম্যানেজারকে বললাম, কাল 3য় তলার বিবি ফ্ল্যাটে পার্সেল ডেলিভারি দিয়েছি, কিন্তু সই নেওয়া হয়নি, মানে সিস্টেমে ডেলিভারি কনফার্ম নেই। ম্যানেজার সিস্টেমে দেখল, বলল, বিবি ফ্ল্যাটে তো কোনো ডেলিভারি নেই তোমার নামে। আমি বললাম, কি বলছেন, আমি নিজে গিয়েছিলাম। সে আবার দেখল, না, তোমার নামে কালকের 3য় তলার ডেলিভারি দেখাচ্ছে 3C-তে, 3B-তে না। 3C, কিন্তু ঠিকানায় লেখা ছিল 3B। তাহলে আমি ঠিকানা ভুল পড়েছিলাম, কিন্তু আমি স্পষ্ট দেখেছিলাম 3B, নাকি আমাকে ভুল দেখানো হয়েছিল? আমি পরে সালকিয়ার সেই এলাকায় কাজ করে আরেকজন ডেলিভারির ছেলের সাথে কথা বললাম। সে সেই বিল্ডিংয়ে অনেকবার গেছে। বলল, রাধাকৃষ্ণ অ্যাপার্টমেন্টের 3য় তলার বিবি ফ্ল্যাট বন্ধ, সেখানে যাস না কখনো। আমি বললাম, কেন? সে বলল, ওই ফ্ল্যাটে যিনি থাকতেন সরকারবাবু, তিনি 2 বছর আগে হঠাৎ মারা যান, কিন্তু মারার আগের দিন পর্যন্ত তিনি ফ্লিপকার্টে কিছু একটা অর্ডার করেছিলেন। সেই পার্সেল তার মৃত্যুর পরে আসে। অবশ্যই ডেলিভারি হয়নি, কিন্তু মাঝে মাঝে নাকি, সে একটু চুপ করল, মাঝে 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 নাকি সেই ফ্ল্যাটের দরজায় কেউ নক করলে দরজা খোলে। কে খোলে? সে বলল, জানা নেই, কিন্তু যারা গেছে তারা বলে একজন বৃদ্ধা মহিলা খোলেন। কে সেই মহিলা কেউ জানে না। সরকারবাবুর পরিবার এই শহরে নেই, বাইরে থাকে, কেউ ওখানে আসে না। আমি আর জিজ্ঞেস করলাম না। কিন্তু এরপরেও একটা ঘটনা ঘটল, যা আমি বলতে চাইনি, কিন্তু বলতে হচ্ছে। সেই দিন থেকে 1 সপ্তাহ পর আমি আবার সালকিয়াতে ডেলিভারি দিতে গেছি, অন্য ঠিকানায়, সেই গলির কাছে যাইনি। কিন্তু ফেরার পথে দেখলাম বাইকের পেছনে কিছু একটা বাঁধা, একটা পার্সেল ফ্লিপকার্টের ব্যাগে মোড়ানো, আমার ব্যাগের পেছনে বাঁধা। আমি থামলাম, পার্সেলটা খুললাম। ভেতরে একটা ঠিকানা স্লিপ, রাধাকৃষ্ণ অ্যাপার্টমেন্ট, 3য় তলা, ফ্ল্যাট 3B, প্রাপকের নাম শঙ্করী দেবী। এবার পার্সেলের গায়ে একটা কথা লেখা, হাতে লেখা, বাংলায়, কাঁপা কাঁপা হাতের লেখা, পার্সেল ফেরত নেব না, পৌঁছে দাও। আমি পার্সেলটা রাস্তার ধারে রেখে দিলাম, বাইকে উঠলাম, পেছনে ফিরে তাকালাম না। কিন্তু পেছন থেকে একটা শব্দ হলো, সেই একই কণ্ঠস্বর, ভারী ভেজা, পার্সেল ফেরত নেব না। আমি বাইক চালিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম এবং সেই দিন সন্ধ্যের পর আর সালকিয়াতে যাইনি। কয়েকদিন পর আমার ম্যানেজার আমাকে ডেকে বলল, সালকিয়ার রাধাকৃষ্ণ অ্যাপার্টমেন্টে একটা পেন্ডিং ডেলিভারি দেখাচ্ছে, ডেলিভারি দাওনি কেন? আমি বললাম, কোন পেন্ডিং ডেলিভারি? সে দেখালো সিস্টেমে একটা অর্ডার, 3B ফ্ল্যাট, প্রাপক শঙ্করী দেবী। কিন্তু অর্ডার ডেটটা দেখলাম 2 বছর আগের। 2 বছর আগের অর্ডার। ম্যানেজার বলল, এই অর্ডার সিস্টেমে ছিল না, হঠাৎ দেখাচ্ছে, পুরনো কোনো ব্যাক ডেট আসেন নাকি, ক্যান্সেল করে দিই? আমি বললাম, ক্যান্সেল করুন। ম্যানেজার ক্যান্সেল করল। পরদিন সিস্টেমে অর্ডারটা আবার দেখাচ্ছিল পেন্ডিং। ম্যানেজার আবার ক্যান্সেল করল। পরশু আবার দেখাচ্ছিল। এই ঘটনাটা 3 বার হলো। চতুর্থবার যখন দেখালো, ম্যানেজার আমাকে ডাকলো না। সিস্টেম বলছে ডেলিভারি পেন্ডিং, কিন্তু যে অর্ডার আইডিটা দেখাচ্ছে সেটা দিয়ে সার্চ করলে কোনো তথ্য আসছে না। অর্ডারটা আছে কিন্তু নেই। আমাদের আইটি টিম দেখল, বলল সিস্টেমে কোনো সমস্যা নেই, কিন্তু এই অর্ডারটা কোথা থেকে আসছে বলতে পারছে না। শেষ পর্যন্ত সেই ডেলিভারি কখনো যায়নি, সিস্টেম থেকে একদিন নিজে থেকেই মুছে গেছে। কিন্তু সেই রাতে, যেদিন সিস্টেম থেকে মুছে গেছে, সেই রাতে আমি স্বপ্ন দেখলাম। স্বপ্নে সেই ফ্ল্যাটের ভেতরে আমি দাঁড়িয়ে, ঘরটা পুরনো, ধুলো জমা, একটা চেয়ারে সেই বৃদ্ধা মহিলা বসে আছেন, কোলে সেই পার্সেলটা। তিনি পার্সেলটা বুকে জড়িয়ে ধরে আছেন। স্বপ্নে আমি জিজ্ঞেস করলাম, কি আছে এতে? তিনি মাথা তুললেন। এবার তার চোখে কিছু একটা আছে, কান্নার চিহ্ন, শূন্য চোখ নয় এবার। বললেন, ছেলে পাঠিয়েছিল। কোথা থেকে? বাইরে থেকে, দূরে থাকে, এই একটাই জিনিস পাঠিয়েছিল আমার জন্যে, তোরা দিলি না। স্বপ্নে আমি কিছু বলতে পারলাম না। তিনি বললেন, যা, পার্সেল পেয়েছি। স্বপ্ন ভাঙল। পরদিন সকালে সিস্টেম থেকে অর্ডারটা নেই এবং আর কোনো দিন সেই ঠিকানায় কোনো পার্সেল আসেনি। সৌমিত্র ভাইয়ের শেষ কথা মনে আছে আমার। তিনি বলেছিলেন,
ভাই, এখন যখন কোথাও ডেলিভারি দিতে যাই, দরজায় নক করার আগে একবার দেখি বিল্ডিংটা আলোয় ভরা না চুপচাপ অন্ধকার। আর যে হাতটা দরজা খোলে সেই হাতটা স্বাভাবিক গরম কিনা একটু দেখার চেষ্টা করি, কারণ সেদিনের পর থেকে একটা কথা মাথায় ঘুরছে। দরজা খোলে এটুকু বুঝলেই হয় না, কে খোলে সেটাও বোঝা দরকার। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 107-এর দ্বিতীয় এবং শেষ ঘটনা। আজকে আমরা দুটি ভিন্ন ঘটনা শুনলাম। উত্তরপ্রদেশের মির্জাপুরে একটি ছোট্ট মেয়েকে ঘিরে ঘটে যাওয়া এক ভয়ানক সত্য ঘটনা, যেখানে একটি অদৃশ্য সত্তা মাসের পর মাস ধরে ধীরে ধীরে একটি পরিবারকে গ্রাস করে নিচ্ছিল। আর পশ্চিমবঙ্গের হাওড়ায় একজন ডেলিভারি বয়ের সেই অভিজ্ঞতা, যেখানে একটা বন্ধ ফ্ল্যাটের দরজা খুলে গিয়েছিল, আর যে হাত পার্সেল নিয়েছিল সেই হাতে কোনো নাড়ি ছিল না। এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে এমন অনেক কিছু আছে যার ব্যাখ্যা আমাদের জানা নেই। যে দরজাটা বন্ধ ছিল সেই দরজাটা কখনো কখনো খুলে যায়, আর যে মানুষটাকে দেখতে পাচ্ছি সে আসলে কে সেটা বোঝার আগেই হয়তো অনেক দেরি হয়ে যায়। আপনারা যদি এমন কোনো ঘটনার সাক্ষী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে শেয়ার করুন। আমাদের ইমেল অশরীরী@gmail.com। আপনার নাম ও পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক দিন, শেয়ার করুন পরিচিতদের মধ্যে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকন অন করুন। মনে রাখবেন, সন্ধে 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বেরোনোর পথ নেই। যতক্ষণ অন্ধকার থাকবে ততক্ষণ ঘটনা চলবে, যতক্ষণ ভয় থাকবে ততক্ষণ অশরীরী থাকবে। আগামী এপিসোডে নতুন ভয়ের ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা বাইরে যাবেন না। কেউ দরজায় টোকা দিলে সহজে খুলবেন না। আর কারো হাত যদি ঠান্ডা মনে হয় একটু দেখুন নাড়িটা স্বাভাবিক কিনা। আল্লাহ হাফেজ।